জট খুলতে শুরু করেছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের। এটি চালু করতে জাপানের সঙ্গে চুক্তি সই হবে জুলাইয়ে। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে একটি প্রস্তাবনা আকারে চিঠি পাঠানো হয়েছে। সেটি হলে 6 মাসের মধ্যেই চালু হবে এই টার্মিনাল। বিস্তারিত নাইম আবিরের রিপোর্টে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ শেষ হয় 2024 সালের 2 জানুয়ারি। তবে 2.5 বছর পেরিয়ে গেলেও চালু করা যায়নি এই টার্মিনাল। 22,000 কোটি টাকা টার্মিনালটি 15 বছরের জন্য পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল জাপানকে। তবে টার্মিনাল পরিচালনা, রক্ষণাবেক্ষণ, আয় বন্টন ও ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে মতপার্থক্যের কারণে অন্তর্বর্তী সরকারের সময় আলোচনা ভেস্তে যায়। জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেই টার্মিনালটি চালুর উদ্যোগ নেয় বিএনপি সরকার। ফের আলোচনা শুরু হয় জাপানের সঙ্গে। মাত্র 3 মাসের আলোচনাতেই আসে ফল। গেল 17 মে জাপানি প্রতিষ্ঠানকে পাঠানো হয়েছে প্রস্তাব। এর আলোকে আগামী জুলাইতেই হচ্ছে চুক্তি। আরএফপি পাঠিয়ে দিয়েছি আমরা ইতিমধ্যেই প্রপোজালের জন্য 40 ডেজ টাইম দিয়ে। এর মধ্যে আমরা আবার ইন্টারনালি পারসিউ করতেছি যে আমরা 30 ডেজের মধ্যে যাতে তারা কন্ট্রাক্টটা পাঠিয়ে দেয় ফর সাইনিং। সো এন্ড অফ জুলাই অবশ্যই হচ্ছে, এবং অর্ডার যারা করবে তাদেরকে আমরা পার্সোনালি ডেকে রিকোয়েস্ট করেছি যে তোমরা 2 শিফটে কাজ না করে 3 শিফটে কাজ করো। প্রস্তাব অনুযায়ী থার্ড টার্মিনালের 4টি গুরুত্বপূর্ণ খাত, বন্দর উন্নয়ন ফি, লাউঞ্জ, কার্গো হ্যান্ডলিং ও কার পার্কিংয়ের ভাড়া থেকে রাজস্ব আদায়ের দায়িত্ব থাকবে জাপানি কনসোর্টিয়ামের হাতে। আর ওভারফ্লাই চার্জ ও বিমান অবতরণ ফি থাকবে সিভিল এভিয়েশনের কাছে। এছাড়া কাস্টমস, নিরাপত্তা ও ইমিগ্রেশন কার্যক্রম চলবে বাংলাদেশের তত্ত্বাবধানে। এতগুলি অবস্থা পেরিয়ে আসতে হলো আমাদের এই 3 মাসের মধ্যেই। আপনার 5 বার আমরা মিটিং করেছি, ইনক্লুডিং এভিয়েশন মিনিস্টার অফ জাপান। আমরা তাদের নিয়ে ফরেন মিনিস্ট্রির সাহায্য নিয়ে তাদেরকে বারবার এটাকে কনসিডার করার জন্য 1টা, 2টা, 3টা, 4টা পর্যন্ত 5টা পর্যন্ত মিটিং আমরা করেছি। এরই মধ্যে থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহ দেখিয়েছে বিশ্বখ্যাত এয়ারপোর্ট হ্যান্ডলার প্রতিষ্ঠান লন্ডনের মেনজিস এভিয়েশন, তুরস্কের চেলেভি এভিয়েশন ও সংযুক্ত আরব আমিরাতের ডানাটা। আমাদের এই এয়ারপোর্টের জন্য থার্ড টার্মিনালের জন্য এগুলি দরকারও হবে। সেগুলি আমরা একদম স্বচ্ছতার মাধ্যমে, যেটা হলে বাংলাদেশের আয় হবে বেশি কম্পারেটিভলি, এবং জন দুর্ভোগ কম হবে, যাত্রী সেবা বেশি পাবে, সেগুলি চিন্তা ভাবনা করে আমরা কিন্তু এই কাজগুলি দেওয়ার জন্য আমরা যে আমাদের কনসোর্টিয়াম আছে তাদেরকে অনুরোধ করব। সব ঠিক থাকলে আগামী 16 ডিসেম্বর বিজয় দিবসেই চালু হবে অত্যাধুনিক এই টার্মিনাল। 16 ডিসেম্বরের মধ্যে আমরা শুরু করতে পারব। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইপ্রাসের আন্দ্রেয়াস এসকাকোরিসকে হারিয়েছেন তিনি। ডক্টর খলিলুর রহমানকে সমর্থন দেয় 99টি দেশ। আগামী 1 বছরের জন্য সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব পালন করবেন ডক্টর খলিলুর রহমান। 40 বছর আগে 1986-87 সালে 41তম অধিবেশনে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ এই পদে নির্বাচিত হয়েছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী। যশোর সীমান্তের শূন্য রেখায় আমরা সরাসরি লাইভটিতে যাচ্ছি। I ask you to hold me to account on this. I'll be president of all of you. I will engage all member states in the course of my work. I will not let my personal views interfere with my work as the PGA. I will seek common ground without ignoring differences. I'll organize my office reflecting geographical, gender, and linguistic balance, something I promised during my interactive debate, and I intend to keep this promise. Creating a group within the Office of the President to specifically serve the needs of the small delegations will be one of my early priorities. I will also hold consultations with the Secretary General on the organization resources for the Office of the President of the General Assembly. I call upon all member states to contribute to the PGA Trust Fund to help carry out the work of the Office of the President. I will work with all of you to ensure adequate long-term funding for a robust internship program.
I will set up a dedicated communication team for effective outreach throughout my presidency. Finally, I don't consider the work of the President as one-off event, but as a continuum, and I made this point very clear during my interactive debate with you. Therefore, Madam President, I will carry forward your important initiatives. In the coming days, I will remain in close touch with you for a smooth transition of our responsibilities, as you have very eloquently mentioned in your intervention. I'll be at your beck and call. Whenever you need me, I'll be there, and we will work together to make sure that the transition this time is one of the model transitions. I thank you all. I thank the President-elect of the General Assembly. জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর বক্তব্য রাখছিলেন ডক্টর খলিলুর রহমান। যশোর সীমান্তের শূন্যরেখায় ৩ দিন ধরে নারী শিশুসহ ১৩ জন আটকা আছে। এতে সেখানে মানবেতর দিন কাটাচ্ছেন তারা। বিজিবি জানায়, শনিবার রাতে বেনাপোলের রঘুনাথপুর সীমান্তে অন্ধকারের মধ্যে শতাধিক মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। এ সময় বিষয়টি বুঝতে পেরে প্রতিহত করে বিজিবি সদস্যরা। পরে ওই লোকদের সীমান্তের শূন্যরেখায় রেখে চলে যায় বিএসএফ। ৩ দিন ধরে নারী শিশুসহ ১৩ জন সেখানে আটকে আছে। খাবার পানি না পেয়ে রোদ বৃষ্টিতে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটছে তাদের। এ নিয়ে বিজিবি বিএসএফ বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। রামিসা হত্যা মামলায় একদিনে সাক্ষ্য গ্রহণ শেষের রেকর্ড। ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বাবা মা, তদন্ত কর্মকর্তা সহ সাক্ষ্য দিয়েছেন মোট ১৬ জন। বুধবার আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থনের পর ঠিক হবে যুক্তিতর্ক উপস্থাপনের দিনক্ষণ। এর আগে স্বজনদের দেয়া সাক্ষ্যে উঠে আসে ওই হত্যাকাণ্ডের নৃশংসতার বর্ণনা। পরে শিশুটির বাবা বলেন, সংসদে এমন আইন করা প্রয়োজন যাতে স্বীকারোক্তির ১ মাসের মধ্যে সাজা নিশ্চিত করা যায়। কড়া নিরাপত্তার মধ্যে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে রামিসা হত্যা মামলার আসামি সোহেল রানা ও কাশিমপুর কারাগার থেকে তার স্ত্রী স্বপ্না আক্তারকে আনা হয় আদালতে। আদালতে সাক্ষী দিতে আসেন রামিসার পরিবারের সদস্য সহ ১৬ জন। রামিসার বাবার জবানবন্দির মধ্যে দিয়েই শুরু হয় সাক্ষ্য গ্রহণ। এতেই হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দেন শিশুটির বাবা মা। উঠে আসে সোহেলের নৃশংসতার চিত্র। তাদের শয়নকক্ষে এবং তাদের ব্যবহৃত বাথরুম এবং ফ্লোরে সমস্ত আলামত, ধর্ষণ এবং হত্যাকাণ্ড পরবর্তী যে আলামতগুলো সব পাওয়া গিয়েছে। মানুষ মিথ্যা কথা বলতে পারে, কিন্তু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স কখনো মিথ্যা কথা বলে না। মাননীয় ট্রাইব্যুনাল আগামীকাল আসামি পরীক্ষা করে তার বিবেচনায় যেদিন যথোপযুক্ত মনে করেন সেদিন আর্গুমেন্টের জন্য তারিখ নির্ধারণ করলে সেই তারিখে এসে যুক্তিতর্ক বা আর্গুমেন্ট আমরা করিব। তবে আসামিপক্ষের আইনজীবীর দাবি, রামিসাকে ধর্ষণের পর হত্যার প্রত্যক্ষ কোনো জবানবন্দি দেননি সাক্ষীরা। আজকে এই মামলায় ১৬ জন সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। ১৬ জন সাক্ষী সাক্ষ্য সমাপ্ত হয়েছে, রাষ্ট্রপক্ষের সাক্ষী উপস্থাপন সম্পূর্ণ হয়েছে। আগামীকালকে এই মামলার 342 বা আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য আছে। পরে আদালত প্রাঙ্গণে সন্তান হত্যার ন্যায় বিচার ও সর্বোচ্চ শাস্তি চান রামিসার বাবা। এটা একটা ন্যায় এবং সুষ্ঠু বিচার এবং সেই বিচারের দ্রুত কার্যকারিতা, এবং এর পাশাপাশি বাংলাদেশের আর কোনো বাবা মার বুক যেন এরকম নির্মমভাবে খালি না হয়, কোনো বাবা মার বুক যেন এইভাবে ভেঙে না যায়, কোনো বাবা মা যেন আমার মতো এই বাক্যটে এসে দাঁড়াতে না হয়। বুধবার আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থনের যুক্তি উপস্থাপন শেষে যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করেন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। তসলিম হোসেন রনি, স্টার নিউজ, ঢাকা। সংক্ষিপ্ত সময়ের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর আদ্দিন হাসপাতালে 6 শিশুর মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় আছে সরকার, নয়তো বিচারিক প্রক্রিয়ায় আসামিপক্ষ সুবিধা পেতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। সচিবালয়ে নিজ দপ্তরে যে কোনো অবৈধ পুশব্যাকের বিপক্ষে সরকারের অবস্থানের কথাও স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সরকারের হস্তক্ষেপে দ্রুততম সময়ে শুরু হয়েছে রামিসা হত্যার বিচার। একদিনে সাক্ষ্য গ্রহণ শেষ করে বুধবার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করেছে আদালত। স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি সংবাদ সম্মেলনেও এসেছে সেই প্রসঙ্গ। আমাদের পক্ষ থেকে সহযোগিতা, তদন্তকারী কর্মকর্তা, সাক্ষীদেরকে নিয়ে যাওয়া, সাক্ষ্য গ্রহণ করানো, এগুলো আমরা করাতে পারি। বাকি এটা বিচারকের ফাংশন এবং বিচার কার্য নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না। তবে যেহেতু সবার প্রত্যাশা যে একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হোক, আমরা সেটা করার ব্যবস্থা করছি। অন্যদিকে ৮ দিন হাসপাতাল ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া ৬ শিশুর মৃত্যুর প্রকৃত কারণ জানা কঠিন। এতে বিচারিক প্রক্রিয়ায় সুবিধা পেতে পারে আসামি পক্ষ। পোস্টমর্টম না হয়ে থাকলে আসলে মামলার ক্ষেত্রে এটা বাধার সৃষ্টি হয়। এটা গার্জিয়ানদের উচিত যেন পোস্টমর্টমটা করায় নেয়। পোস্টমর্টম ছাড়া যদি কোনো মামলা হয়, বিচার কার্যের এক পর্যায়ে এটার বেনিফিটটা আসামি পক্ষ পেয়ে থাকে। তো সেই জন্য পোস্টমর্টম করে ফেলা উচিত। এটা যারা গার্জিয়ান তাদের একটু সচেতন হওয়া দরকার। এছাড়া সীমান্তে পুশিন প্রসঙ্গে মন্ত্রী জানান, দেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র যাচাই করে তালিকা দেওয়ার কথা ভারতের, তবে তেমন কিছু এখনো হাতে পায়নি সরকার। বর্ডারে আমাদের বিজিবি অ্যালার্ট আছে। আমরা যে কোনো রকমের ইলিগেল পুশিন বা পুশব্যাক এগুলোর বিপক্ষে। কিন্তু যদি বাংলাদেশের কোনো সিটিজেন কোনো কারণেই হোক যদি সেই দেশে যেয়ে থাকে, তাদের যদি ন্যাশনাল আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন করা হয়, আমরা এটাকে বলি যে ন্যাশনাল আইডি ভেরিফিকেশন করে যদি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেরকম কোনো তালিকা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করে, তারা সেটা আইনানুগভাবে রিপেট্রিয়েশন প্রসেসটা ফলো করবে। সেরকম কোনো বিষয় আমাদের কাছে এখনো পর্যন্ত পেন্ডিং নাই। পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই ক্যামেরার সুফল পাওয়া যাচ্ছে উল্লেখ করে পর্যায়ক্রমে ব্যাটারি চালিত রিকশা ঢাকার বাইরে পাঠানোর পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাদেরকে যাতে মেট্রো এরিয়ার বাইরে অন্যভাবে প্রোভাইড করা যায়, বেকারত্ব সৃষ্টি না হয়। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। ৬ নবজাতকের মৃত্যুর দায় শুধু ৮ দিন হাসপাতালের নয়, পুরো স্বাস্থ্য ব্যবস্থার, বলছেন স্বজনরা। তাদের অভিযোগ, এই মৃত্যুকে স্বাভাবিক হিসেবে দেখাতে চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ধামাচাপা দিতে দেয়া হয়েছে একাধিক মৃত্যুর সনদ। এদিকে এই ঘটনায় নিজেদের তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে ৮ দিন কর্তৃপক্ষ। বিস্তারিত সাব্বির আহমেদের রিপোর্টে। সুস্থ বাচ্চাটা কিভাবে মারা গেল? এতগুলা বাচ্চার, সবগুলা মার বাচ্চা বুক খালি হয়েছে, কতগুলা মায়ের। ৮ দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড। ২৭ মে এখানেই মৃত্যু হয় ৬ নবজাতকের। হ্যাঁ, আমার কাছে ৩ দিন ছিল সুস্থ সবল বাচ্চা। তাদের প্রশ্ন, হাসপাতালের তদারকির দায়িত্বে থাকা সংস্থার চোখে কি কোনো অসঙ্গতি ধরা পড়েনি? একটা হসপিটাল তো অবশ্যই সরকারের কর্তৃক অনুমোদন লাগে, যে ৬টা সংস্থা আছে তাদের কাছ থেকে অনুমতি লাগে, এবং বছরে বছরে কিন্তু ওরা ইনভেস্টিগেশন করে, তদন্ত করে কিন্তু আবার যে সব ধরনের একটা হসপিটালে রুগী রাখার জন্য সব ধরনের ফ্যাসিলিটি অ্যাক্টিভ আছে কিনা এগুলা দেখে। কিন্তু আমার প্রশ্ন হলো যে আমরা যেখানে ছিলাম সেখানে কি আসলে এটা কিভাবে তারা তদন্ত করে ওদেরকে পারমিশন দিয়েছে কিনা, নাকি ওনারা এটা নিজেরাই করেছে? কোনো জানালা নাই, অক্সিজেন আসা যাওয়ার কোনো ওয়ে নাই এখানে, শুধু এসিডার কারণে অক্সিজেনটা আসা যাওয়া করে। তো এটা ওনার বোঝার দরকার ছিল। যাই হোক, এটা হাসপাতাল কর্তৃপক্ষ এটার সম্পূর্ণভাবে দায়ী। এটার হাসপাতাল কর্তৃপক্ষ এই মৃত্যুকে স্বাভাবিক হিসেবে দেখানোর চেষ্টা করেছে বলেও অভিযোগ তাদের। বলছেন, তারা যেন দ্রুত হাসপাতাল ছেড়ে যান, সেজন্য দেয়া হয়েছিল একাধিক মৃত্যু সনদ। আমার কাছে কিন্তু 2টা সার্টিফিকেটই আছে। প্রথমটা কিন্তু আমাকে দেয় না, আমার বোনকে দিয়ে ওরা চেষ্টা করছিল নিয়ে যাওয়ার জন্য। আর সেকেন্ডটা হলো আমি নিজে নিয়েছিলাম। মঙ্গলবার ৪ নবজাতকের পরিবার আসেন রমনা থানায়। এ সময় তারা আলাদা আলাদা মামলা করতে চাইলেও আগে মামলা থাকায় সে সুযোগ নেই বলে জানায় পুলিশ। তবে সেদিন কি ঘটেছিল সে বিষয়ে তথ্য নিয়েছে পুলিশ। আনুষ্ঠানিক অভিযোগ বলার তো কোনো সুযোগ নাই। এই ঘটনায় ২৭ তারিখে মামলা হয়েছে, সেটা আমরা তদন্ত করছি, এবং আমরাও তাদের কাছে যে জিজ্ঞাসাবাদ ঘটনার রাত্রে এবং ভর্তি হওয়ার পর থেকে যে মামলার বিষয়গুলো ছিল, এগুলো খুঁটিনাটি বিষয়ে আমরা তাদের সাথে কথা বলেছি। শিশু মৃত্যুর এ ঘটনা যেন ধামাচাপা পড়ে না যায় সে দাবিও জানিয়েছে সন্তানহারা এই পিতা। যেদিনকে রিলিজ দিয়ে দেবে ওই দিনকে আমার বাচ্চা দুটো, আমার বাচ্চা সুস্থ দেন, আমার লাশ ধরাই দিয়েছে। সুস্থ বিচার চাই, এটা যে কোনো প্রকার যে ধামাচাপা না পড়ে,
এদিকে এ ঘটনায় নিজস্ব তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। ডেঙ্গু রোগীর জন্য 10% বেড ফাঁকা রাখতে হবে বেসরকারি হাসপাতালগুলোতে। ওষুধ ছাড়া রোগীকে অন্য সব সেবা দিতে হবে বিনামূল্যে। স্বাস্থ্য পরীক্ষার 80% খরচ দেবে হাসপাতাল। মন্ত্রণালয়ে এই সংক্রান্ত সভায় অংশীজনদের এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু, সেটি মোকাবিলায় আগেভাগেই নড়েচড়ে বসেছে সরকার। হাম থেকে শিক্ষা নিয়ে লার্ভা নির্মূল সহ চিকিৎসা নিয়েও নিচ্ছে নানা পরিকল্পনা। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে হাসপাতাল, ক্লিনিক থেকে সিটি কর্পোরেশন সহ সব অংশীজনদের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর মতবিনিময় সভা। এ সময় চিকিৎসা সংকট প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের সব বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে 10% বেড ফাঁকা রাখতে হবে। সেখানে ওষুধ ছাড়া অন্য সব সেবা দিতে হবে বিনামূল্যে। প্রাইভেট মেডিকেল কলেজ আপনাদেরকে ধন্যবাদ জানাই, ওনারা আমাদের 10% বেড ফ্রি রাখবেন আমাদের ডেঙ্গু পেশেন্টের জন্য। সেইখানে ডাক্তারদের চার্জ নেবেন না, শুধু ওষুধের টাকা এবং খাবার টাকা রোগী ম্যানেজ করবে। আর ইনভেস্টিগেশন 80% ফ্রি ফর অল দ্য ডেঙ্গু পেশেন্টস ইররেসপেক্টিভ অফ রিচ অর পুর। রোগীর দুর্ভোগ কমাতে বিভাগীয় শহরে চিকিৎসকদের প্রশিক্ষণের পাশাপাশি জেলা পর্যায়ে দক্ষতা বাড়াতে পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন মন্ত্রী। ডিচ, মজাপুকুর, ক্যানেল, গাড়ির গ্যারেজে দুয়ে চিপার ভিতরে পানি রাখে, এইগুলি বাড়ির ছাদ আমরা ম্যান্ডেটরি করব মোবাইল কোড দিয়ে। প্রত্যেকটা সন্দেহজনক বাড়িতে যেগুলির ছাদে ওই টব আছে এগুলিকে চেক করার জন্য, যদি না দেয় আমরা মোবাইল কোড করে জরিমানার ব্যবস্থা করব। মানে এক্সট্রিম ওয়ার্ক আমরা শুরু করতে যাচ্ছি অল ওভার দ্য কান্ট্রি। এছাড়া চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনায় ওষুধ প্রয়োগে নির্দিষ্ট নিয়ম মেনে চলার দিক নির্দেশনাও দেওয়া হয়েছে। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিল ও সাবেক এমডি ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে আজও আন্দোলন করেছেন গ্রাহকরা। রাজধানীর মতিঝিলে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে চলেছে এই কর্মসূচি। এদিকে ঢাকার বাইরে চট্টগ্রাম সহ নানা জেলায় বিক্ষোভ হয়েছে। দাবি না মানলে দেয়া হয়েছে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিল সহ 7 দফা দাবিতে মঙ্গলবার আবারও আন্দোলনে নেমেছে সচেতন গ্রাহক ফোরাম। মতিঝিলে সকাল 9টা থেকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীদের দাবি, সরকার ও বাংলাদেশ ব্যাংক ষড়যন্ত্র করে ব্যাংকটিকে আবারও লুটেরাদের হাতে তুলে দিচ্ছে। গ্রাহকদের আন্দোলনকে কেন্দ্রীয় ব্যাংক অন্য খাতে নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা। আমরা ভেবেছিলাম সেই ফ্যাসিস্ট চলে গেলেও বাংলাদেশে আবার নতুন একটি সরকার প্রতিষ্ঠিত হবে। সেই সরকারের মাধ্যমে ইসলামী ব্যাংক তাদের পুনরুদ্ধারের পুরনো গৌরব আবার ফিরে পাবে। বাংলার জনতা যখন এক হয়ে যায়, এই দেশে দোসর, ডাকাত, স্বৈরাচার শেখ হাসিনাকে সরাতেও সময় লাগে না। আন্দোলনকারীদের 7 দফার দাবির মধ্যে আছে ইসলামী ব্যাংকের বর্তমান পর্ষদ ভেঙে দিয়ে অর্থনীতিবিদদের সমন্বয়ে নতুন পর্ষদ পুনর্গঠন করা। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এখান থেকে সরানো ছাড়া, তাকে এখান থেকে অপসারণ ছাড়া আমরা এখানেই থাকবো ইনশাআল্লাহ। নতুন সরকার আসবে, এই নতুন সরকার এসে এই দেশে এই ব্যাংকটিকে আবার তারা আগের জায়গায় ফিরিয়ে দিয়ে তার সুনাম ফিরিয়ে আনবে। সোমবার রাতে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের অনলাইন সভায় এমডি ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। এই সভা নিয়ে প্রশ্ন উঠলেও একে বৈধ বলছে বাংলাদেশ ব্যাংক। আমরা যে জুম মিটিং করাটাকে নিষিদ্ধ করেছিলাম, যে বা কোনো পরিচালক বা পর্ষদ সদস্য জুমে অ্যাটেন্ড করতে পারবে না, এটা নিষিদ্ধ করেছিলাম কেন? যদি জুমেই মিটিং করার জন্য সুযোগ পেত, তারা ওই পদটাকেও আঁকড়ে ধরে রাখতো। আবার একই সাথে তার বিরুদ্ধে যে বিপুল অ্যালিগেশন ছিল ওই সকল পরিচালকদের বা পর্ষদ সদস্যের বিরুদ্ধে, সেগুলোকে তারা ভ্রুক্ষেপ করতো না। এদিকে ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী সহ বিভিন্ন জেলায় একই দাবিতে কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরাম। নতুন চেয়ারম্যানের নামে দুর্নীতির অভিযোগ আছে উল্লেখ করে দ্রুত তার অপসারণ চেয়েছেন আন্দোলনকারীরা। 2017 সালে ইসলামী ব্যাংকের উপরে হায়না থাবা দিয়ে ইসলামী ব্যাংকের অর্থগুলোকে তারা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। ইসলামী ব্যাংকে তারা ধ্বংস করতে পারে নাই। খুরশেদ আলম নামে ব্যাংক ডাকাতকে আবার নতুন ভাবে চেয়ারম্যান হিসেবে এই ইসলামী ব্যাংকে নিয়োগ করা হয়েছে। তারই প্রতিবাদে গতকালকে ঢাকাতে
যে গ্রাহকদের উপরে নির্লজ্জভাবে ফ্যাসিস্টের মতো আক্রমণ করা হয়েছে, আজকে রাজশাহী সমাবেশ থেকে তার তীব্র এবং নিন্দা প্রতিবাদ জানালাম। এছাড়াও নড়াইল, মাগুরা, মুন্সিগঞ্জ, জয়পুরহাট, ঝিনাইদহেও কর্মসূচি পালন করেছেন ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা। বর্তমান সরকার বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কায়দায় ব্যাংক দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির শফিকুর রহমান। এমন পরিস্থিতি দেশের অর্থনীতির জন্য হুমকির বলে মন্তব্য করেন তিনি। সিলেটে সুধী সমাবেশে এসব কথা বলেন জামায়াত আমির। এর আগে ধর্ষণ ও হত্যার শিকার শিশু ফাহিমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন শফিকুর রহমান। সিলেটে ধর্ষণ ও হত্যার শিকার শিশু ফাহিমার বাড়িতে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান পরিবারের সদস্যের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজ খবর নেন তাদের। এ সময় জামায়াত আমির বলেন, শিশু ধর্ষণ ও হত্যার বিচার সরকারের দায়িত্ব। রাজধানীতে শিশু রামিসা হত্যার বিচার কার্যক্রম যেমন দ্রুত গতিতে এগিয়ে চলছে, সারা দেশে শিশু ও নারীদের উপর সহিংসতার ঘটনাও দ্রুত বিচার হওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রী যেভাবে রামিসার ক্ষেত্রে ঘোষণা দিয়েছেন 15 দিনের মধ্যে রামিসার বিচার সম্পন্ন হবে, আমরা চাই যে এইরকম একটা ঘোষণা এখানকার মন্ত্রী তিনিও দেবেন যে আগামী 15 দিনের মধ্যে ফাহিমার বিচারও সম্পন্ন হবে। পরে মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে অংশ নেন জামায়াত আমির। এ সময় ব্যাংক খাতে দুর্নীতির অভিযোগ করে তিনি বলেন, কোন কোন জায়গায় সন্ত্রাসী কায়দায় ব্যাংক দখলের চেষ্টা চলছে। এমন পরিস্থিতি দেশের অর্থনীতির জন্য হুমকির বলেও মন্তব্য করেন তিনি। শুধু ইসলাম ব্যাংক না, এর আগে যে মার্চ করা হয়েছে 6টা ব্যাংক থেকে, সেখানেও লক্ষ লক্ষ মানুষকে পথে বসিয়ে দেওয়া হয়েছে। তাদের নিজের ডিপোজিট রাখা টাকা এখন তাদেরকে দেওয়া হচ্ছে না। এইগুলা সমাধানের কোনো চিন্তা নাই। কোন জায়গায় সন্ত্রাসী কায়দায় কোন ব্যাংক দখল করতে হবে সেই চিন্তা ওনারা মাথায় নিয়েছে। রাতের আধারে জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার মানুষের উপর জুলুম করছে দাবি করে শফিকুর রহমান অভিযোগ করেন, আওয়ামী লীগ বাংলাদেশকে যেভাবে শেষ করে দিয়েছে, বিএনপিও সেই পথ অনুসরণ করছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। তমা কনস্ট্রাকশন সহ 16 ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে মামলা জটে আটকে আছে প্রায় 14,000 কোটি টাকা। এই টাকাটি পাবে এনবিআর। এই কর আদায়ে নতুন উদ্যোগ নিয়েছে তারা। বিচারাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে চিঠিও দিয়েছে রাজস্ব বোর্ড। মামলাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পরিচালনার প্রয়োজনে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। বিস্তারিত মুন্নাফ রশিদের প্রতিবেদনে। রাষ্ট্রের ব্যয়ের অর্থের বড় অংশই আসে এনবিআরের রাজস্ব আদায় থেকে, কিন্তু চলতি অর্থবছরেও রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার তুলনায় পিছিয়ে রয়েছে এনবিআর। চলতি 2025-26 অর্থবছরের প্রথম 10 মাসেই এনবিআর রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে 1,04,000 কোটি টাকা। এমন পরিস্থিতিতে মামলা জটিলতায় দীর্ঘদিন ধরে আটকে থাকা বিপুল পরিমাণ রাজস্ব আদায়ে তৎপর হয়েছে এনবিআর। মামলার কারণে আটকে থাকা 13,725 কোটি টাকার কর আদায়ে আইনি ব্যবস্থা নিতে সম্প্রতি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে চিঠি দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। চিঠিতে বিচারাধীন কর মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, মামলা জটে আটকে আছে হাজার হাজার কোটি টাকার রাজস্ব। এর মধ্যে সরকারি বেসরকারি 12টি প্রতিষ্ঠান ও ব্যক্তির সঙ্গে চলমান 16টি মামলায় মোট 13,725 কোটি টাকারও বেশি রাজস্ব আটকে আছে। তালিকায় রয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, তিতাস গ্যাস সহ কয়েকটি ব্যাংক, বেসরকারি কোম্পানি এবং কয়েকজন ব্যক্তি করদাতাও। চিঠি সূত্রে জানা যায়, সবচেয়ে বেশি 7,266 কোটি টাকা আটকে আছে বিপিসির কাছে, তিতাস গ্যাসের কাছে 1,195 কোটি টাকা, জনতা ও সোনালী ব্যাংকের কাছে 668 কোটি টাকা এবং 578 কোটি টাকা। এছাড়া বেসরকারি নির্মাণ প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের কাছে পাওনা 274 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, রাজস্ব সংশ্লিষ্ট মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া উচিত। যখনই আপনার এই ডিসপিউটগুলো চলতে থাকবে, তখন কিন্তু এনবিআর এর অ্যাকাউন্টে তারা আবার ওই পেনাল্টিটা অ্যাড করতে থাকেন, সুতরাং ক্লেমটাও আস্তে আস্তে বড় হতে থাকে। সুতরাং আপনি যখন নিষ্পত্তি করবেন না, তখন কিন্তু ক্লেম আস্তে আস্তে বাড়তে থাকবে। অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন করার যে প্রক্রিয়া, এটা তো প্রাতিষ্ঠানিকভাবে অনেক আগে থেকেই আছে। প্রক্রিয়াটাকে আরও ভালোভাবে যদি ব্যবহার করা যায়, তাহলে যেই দীর্ঘ আইনি জটিলতার ভিতরে অনেকগুলো ক্লেম আটকে আছে, সেগুলোকে ক্লিয়ার করাটা সম্ভব। দীর্ঘদিন ধরে আদালতে আটকে থাকা কর মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হলে একদিকে যেমন সরকারের আয় বাড়বে, অন্যদিকে কর ব্যবস্থাপনায় জবাবদিহিতাও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।
শরীফ ওসমান হাদিকে ইঙ্গিত করে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হত্যাকারীর নাম গোপন করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে চাপ দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন তিনি। নির্বাচনে হারের পর মঙ্গলবার প্রথমবার রাজনৈতিক কর্মসূচিতে এই দাবি করেন তৃণমূল নেত্রী। বিধানসভার নির্বাচনে পরাজয়ের প্রায় এক মাস পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতেই বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে ভরাডুবির পর ভারতের ক্ষমতাসীন বিজেপিকে নিয়ে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী। মঙ্গলবার পূর্ব ঘোষিত ধর্ণা কর্মসূচিতে বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার অভিযুক্তদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। হাদি হত্যার প্রসঙ্গে মমতা দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করে হত্যাকারীর নাম গোপন রাখতে চাপ দিয়েছিলেন। শোচনীয় পরাজয়ে ক্ষমতা হারানো তৃণমূল নেত্রীর দাবি, ভারতের জাতীয় স্বার্থে ওই সময় চুপ থেকেছিলেন তিনি। হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে। পশ্চিমবঙ্গে ক্ষমতার পট পরিবর্তন হলেও হাদি হত্যার নেপথ্যের আরও অনেকের নাম জানেন বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভাণ্ডার, তথ্য ভাণ্ডার, সত্য ভাণ্ডার। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রীর আশঙ্কা, হাদি হত্যার মূল পরিকল্পনাকারীর নাম প্রকাশ করলে দুই দেশের সম্পর্কে প্রভাব পড়ার পাশাপাশি বাংলাদেশে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে, আর তাই এখনই নামটি বলতে চান না তিনি। যাদের জন্য সারা জীবন করেছি তারা আজকে গদ্দারের সাথে লাইন করছে। তোমার এলাকায় যখন বাড়ি ভাঙে 7,000 লোক, আমি নিজে ফোন করে তোমাদের যেতে বলি। দীর্ঘ 1.5 দশকের শাসনের অবসান ঘটিয়ে গেল মাসে পশ্চিমবঙ্গের মসনদ হারায় তৃণমূল। তবে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিস্ফোরক বক্তব্য ভারতের রাজনীতি তো বটেই, সীমান্ত পেরিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলেও নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ। ঘরের ভেতরে পড়েছিল এক বৃদ্ধা মায়ের মরদেহ। 1 দিন 2 দিন নয়, 7 থেকে 8 দিন। এরই মধ্যে মরদেহ পচে গেছে, দুর্গন্ধ ছড়িয়েছে চারদিকে। অথচ সেই খবর পাননি একই ফ্ল্যাটে থাকা তার মেয়ে, খোঁজ নেননি যুগ্ম সচিব ছেলে, আরেক ছেলে তিনিও খোঁজ নেননি, যিনি বুয়েটের শিক্ষক। শেষ পর্যন্ত 999-এ ফোন পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন আরএফএন ইমন। একজন মা, 3 সন্তানই সমাজে প্রতিষ্ঠিত। একজন যুগ্ম সচিব, একজন বুয়েট শিক্ষক, আরেকজন থাকেন প্রবাসে। অথচ সে মায়ের মরদেহই পচে ছড়িয়েছে দুর্গন্ধ। 999-এ ফোন পেয়ে উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর মিরপুর 11 নম্বরের একটি ফ্ল্যাটে মেয়ের সঙ্গে থাকতেন 75 বছর বয়সী নূরজাহান বেগম। পুলিশের ধারণা, মৃত্যুর অন্তত 7 থেকে 8 দিন বদ্ধ ওই ঘরে পড়েছিল তার মরদেহ। মায়ের মৃত্যুর খবর পেয়ে বুয়েট শিক্ষক সন্তান এলেও আসেননি যুগ্ম সচিব। বৃদ্ধ এক মায়ের এমন পরিণতি কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্থানীয়রা। তারা সমাজের কীট, এবং ড্রেনের পানিও তাদের থেকে অনেক ভালো ভাই, কারণ ওখানে একটা গাছ লাগালে গাছটা আমাকে ফসল দিবে, একটা ফলের গাছ লাগালে ফল দিবে, কিন্তু তারা কীট। উচ্চ শিক্ষিতের নামে তারা হচ্ছে সমাজের কীট। যেহেতু রক্ত চোখ দিয়ে ইবা হচ্ছে, পোকা বা হচ্ছে, এই দিক দিয়ে পোকা বা হচ্ছে, তাহলে এটা 2 দিন 3 দিনের জন্য না, এটাকে গুম করার চেষ্টা করছিল, হয়তো পারে না। বৃদ্ধার মেয়েকে দেখেও অস্বাভাবিক মনে হয়েছে পুলিশের। মরদেহে পচন ধরার পরও তিনি গন্ধ না পাওয়ায় বিস্মিত তারা। তার কথাবার্তায় অসংলগ্নতার কারণেই করা হয়েছে ময়নাতদন্ত। এখন মৃত্যুর কারণ জানার অপেক্ষায় তারা। মহিলাটা কিছুটা মানসিক ভাবে মনে অসুস্থ, হ্যাঁ, কারণ উনি যে বাসায় থাকে ওই বাসায় কেউ স্বাভাবিক মানুষ থাকার কথা না, একদম অস্বাস্থ্যকর, নোংরা। কোনো স্বাভাবিক মানুষ ওইরকম বাসার মধ্যে থাকতে পারবে না। অন্য কোনো কিছু না, মারা গেছে নর্মালি মনে হয়, কিন্তু একটু বৃদ্ধ অবস্থা, মায়ের যতটুকু কেয়ার নেওয়া দরকার ছিল সেখানে হয়তো বা
ঘাটতি ছিল, তা না হলে এরকম হবে কেন? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর ওই বৃদ্ধের মরদেহ গ্রহণ করেছেন তার বুয়েট শিক্ষক ছেলে। আরিফিন ইমন, স্টার নিউজ, ঢাকা। কেন্দ্র থেকে তৃণমূল মূল দলের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকেও নতুন করে ঢেলে সাজাতে চাইছে বিএনপি। তাই পালাবদলের হাওয়া বইছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলেও। কাদের হাতে উঠছে দলটির দায়িত্ব, সেই প্রশ্নে শুরু হয়েছে নানা হিসাব নিকাশ। নতুন কমিটি কবে আসছে তা এখনও ঠিক হয়নি, তবে ত্যাগীদের মূল্যায়ন করা হবে এমন প্রত্যাশা নেতাদের। বিস্তারিত এনামুল হকের রিপোর্টে। ১.৫ দশকের আন্দোলন আর রক্ত ঝরানো রাজপথ পেরিয়ে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি। সংগ্রাম আর দুঃসাহসী সেই দিনগুলোতে সামনের সারিতে থেকে লড়াই করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। দিন বদলেছে, পাল্টেছে নেতাকর্মীদের ভূমিকাও। তাই সরকার ও দলকে আলাদা করতে মনোযোগী বিএনপি। পাশাপাশি রাজপথে সক্রিয়তা নিশ্চিতে ঢেলে সাজানো হচ্ছে স্বেচ্ছাসেবক দলকে। সারা দেশে আমাদের ৮১টি সাংগঠনিক জেলা এবং প্রায় ৫ শতাধিক উপজেলা পৌরসভা মিলিয়ে সবগুলোতে আমাদের কমিটি আছে। এর মধ্যে ৮০টি জেলায় একটা জেলা আমার কমিটি, ৮০টি জেলা কমিটি আছে এবং পূর্ণাঙ্গ কমিটি নাই, আহ্বায়ক কমিটি কোথাও কোথাও পূর্ণাঙ্গ কমিটি। আমরা এটাকে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছি। পার্টির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব অবশ্যই দীর্ঘ ১৬-১৭ বছরে যারা নির্যাতিত, নিপীড়িত, বিভিন্ন মামলা হামলা গুমের শিকার হয়েছে এবং যাদেরকে দিয়ে সংগঠন পরিচালনা করলে সংগঠন আরও গতিশীল হবে, সরকারের ভাবমূর্তি রক্ষা হবে, তাদেরকে দিয়ে উনি নেতৃত্ব নির্বাচন করবেন বলে আমরা বিশ্বাস করি। এদিকে শুধু রাজনীতির ময়দান নয়, এরই মধ্যে বিএনপি চেয়ারম্যানের কাছ থেকে প্রতিটি সদস্যকে জনগণের সেবক হিসেবে গড়ে তোলার নির্দেশনাও পেয়েছেন নেতারা। যে রাজনীতি মানে তো সবসময় রাজপথে মিছিল বা হরতাল অবরোধে ভূমিকা রাখা না, মানবিক কাজগুলোকেও কিন্তু এগিয়ে নিয়ে রাজনীতিটাকে সমৃদ্ধ করা যায়। দীর্ঘদিনের একটি আন্দোলনের অভিজ্ঞতা আছে, লড়াই সংগ্রামের অভিজ্ঞতা আছে, রাজপথে রক্ত দেওয়ার অভিজ্ঞতা আছে। আমরা মনে করি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা সরকারকে শক্তিশালী রাখতে পারবো। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি যাকে দিয়ে কমিটি দেন সেই কমিটির প্রতি আমাদের শতভাগ আস্থা এবং বিশ্বাস আছে। পাশাপাশি তাদের প্রত্যাশা রাজপথের নির্যাতিত ও যোগ্য কর্মীদের মূল্যায়ন করবে দল। আমার নামও 213টি মামলা ছিল, জেল জুলুম আমাদের অনেক হয়েছে। আমরা ধান খেতে ঘুমিয়েছি, গাছে ঘুমিয়েছি, মসজিদে ঘুমিয়েছি, অনেক যোদ্ধা মারা গিয়েছে। আমাদের পার্টির চেয়ারম্যান, আমাদের অভিভাবক, তিনি একটি সুন্দর কমিটি উপহার দেন, যেই কমিটি নিয়ে তিনি মানবিক বাংলাদেশ গঠন করতে চান। এবং ত্যাগীরা, ত্যাগ তো সবারই আছে, সেই ত্যাগের মধ্য দিয়েই সর্বোচ্চটা দিয়ে উনি দেওয়ার চেষ্টা করবেন। এ অবস্থায় পদায়নের ক্ষেত্রে কোন কোন বিষয়কে আমলে নেওয়া হচ্ছে সে প্রশ্ন ছিল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের কাছে। একটা আন্দোলন তো অতিবাহিত হয়ে গেছে, বয়ে গেছে দেশের মধ্যে। এদের ভূমিকা কি ছিল, এরা কতটুকু আন্তরিক ছিল, কতটুকু তারা রাজপথে উপস্থিতি দেখাতে পেরেছে, এটা বিবেচনা করা হবে। তারপরে তার নেতৃত্বের কোয়ালিটি, সে কেমন ভালো বক্তৃতা করে কিনা, সে কতদিন হলো স্বেচ্ছাসেবক দল করে, তার আগে সে কি করেছে, তুমি সক্রিয় ছিল না, তুমি আন্দোলনে অংশগ্রহণ করনি, তাকে দেবে কেন? ক্লোজ মনিটরিং করেছেন দলের চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী স্বয়ং। তো সুতরাং এখান থেকে মানে পাশ কাটিয়ে হঠাৎ কেউ মানে নতুন গজিয়ে ওঠা কোনো ব্যক্তি নেতা হয়ে যাবেন, এটা হওয়ার আমার মনে হয় এখন কোনো সুযোগ নেই। এস.এম. জিলানীকে সভাপতি ও রাজীব হাসানকে সাধারণ সম্পাদক করে ২০২২ সালে দেওয়া হয়েছিল স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি। ৩ বছর মেয়াদী ওই কমিটির মেয়াদ শেষ হয়েছে গত সেপ্টেম্বরে। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা। ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে বলে আভাস দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এবার আমরা চেয়েছিলাম যে ফেব্রুয়ারির শেষ দিকে কিছু করতে, কিন্তু ফেব্রুয়ারি তো রোজা, এই জন্য আমরা স্টেক হোল্ডারের সাথে কথা বলেছি, বলে তাদেরকে জানতে চাইলাম যে আমরা কি রোজার পরেই পরীক্ষাটা নেব না রোজার আগে নেব। তো স্টেক হোল্ডারও বললো রোজার আগেই শেষ করে দেন। সেই জন্য আমরা 7ই জানুয়ারি শুরু করব এবং 8ই ফেব্রুয়ারি আমরা শেষ করে দেব। একটু লম্বা রুটিন দিয়েছি। এখন আবার সোশ্যাল মিডিয়াতে সবাই বলছে যে না এটা বেশ এগিয়ে গিয়েছে। বেশ না, কারণ সিলেবাস শেষ হচ্ছে, সবই ঠিক আছে। এখন আমরা তো স্টেক হোল্ডারের সাথে কথা বলেই কাজ করছি।
কাজের প্রলোভনে রাশিয়া নিয়ে ৩০ তরুণকে যুদ্ধে পাঠানোয় জড়িতদের বিচার চাইছেন স্বজনরা। তাদের দ্রুত দেশে ফেরানোর দাবিতে মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করেছেন তারা। পরে জড়িতদের ছাড় না দেওয়ার ঘোষণা দেন মন্ত্রী। এছাড়াও জানান শিগগিরই খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। চাকরি দেওয়ার কথা বলে রাশিয়ায় পাঠানো হয় ৩০ তরুণকে, তবে সেখানে গিয়ে তাদের নামতে হয়েছে যুদ্ধের ময়দানে। এ ঘটনার প্রতিকার ও তাদের দেশে ফেরানোর দাবিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে স্বজনদের অবস্থান। কাজের ভিসা দিয়ে নিয়ে যায় আনে রাশিয়ায় বিক্রি দিয়েছে। আমরা খুব বিপদে আছি, তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করি আমাদেরকে বাঁচান। তারা কাকুতি মিনতি করতেছে তারা যেন বাংলাদেশে ফেরত আসতে পারে। আমার মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ, এই ৩০টি ফ্যামিলির বাচ্চা কাচ্চা যাতে কোনো এতিম না হয়। পরে প্রবাসী কল্যাণ ভবনে সংবাদ সম্মেলনে অভিযুক্ত ৩ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী। বলেন, মানব পাচারে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। রাশিয়ায় ৩০ জন যুবক প্রতারণামূলকভাবে প্রেরণের দায়ে আমরা অ্যাকশনে গিয়েছি। 3টা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আমরা প্রত্যাহার করেছি, তাদের জামানত আমরা বাজেয়াপ্ত করেছি, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ সেই ব্যবস্থাও আমরা নিচ্ছি এবং তাদের এজেন্সি স্টিল আমরা যে তাদের অফিসটা আমরা আমাদের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা সিলগালা করেছি। এছাড়া মালয়েশিয়ার শ্রমবাজার শিগগিরই খুলছে, আর এক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ নেই বলেও সতর্ক করেন আরিফুল হক চৌধুরী। আমি যদি এখানে মন্ত্রী থাকি, কোনো সিন্ডিকেট, এখানে কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ থাকবে না, জিরো টলারেন্স। এছাড়া প্রবাসী কার্ড চালু হলে বিএমইটি কার্ড অকার্যকর হবে জানিয়ে বৈধ উপায়ে রেমিটেন্স পাঠানো প্রবাসীরাই সে সুবিধা পাবেন বলেও জানান মন্ত্রী। যারা প্রপার ওয়েতে দেশে কারেন্সি পাঠাবে, যাদের আমার প্রবাসী ব্যাংকের মাধ্যমে আমার দেশে অ্যাক্সেস থাকবে, আমি আমার ব্যাংকের মাধ্যমে যদি ওনারা টাকা পাঠান, সেটা পরিপত্র অনুযায়ী সরকারের সমস্ত গেজেট যেন তারা ঠিকই তার আগে এই ফ্যাসিলিটিটা পায়। মধ্যপ্রাচ্য যুদ্ধে হতাহতদের সহায়তা দিতে কমিটি গঠন করা হয়েছে জানিয়ে বিশেষ একটি ইমেল সেবা চালুর ঘোষণা দেন আরিফুল হক চৌধুরী। জানতে চাই এবং আজকে থেকে আমরা এটা উদ্বোধন করব। আজকে থেকে আইমন সাজিদ, স্টার নিউজ, ঢাকা। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সন্ধ্যায় দ্বিতীয় দিনের মতো রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কে বিক্ষোভে অংশ নেন তারা। শুরুতে শহরের কলেজ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের জিমনেশিয়াম প্রাঙ্গণ ঘুরে ফের কলেজ গেট এলাকায় ফিরে আসে। পরে টিটিসি সড়কের সামনে অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভকারীরা দীপেন দেওয়ানের পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এতে প্রায় আধা ঘন্টা বন্ধ থাকে যানবাহন চলাচল। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবনে। এমন তাপপ্রবাহ আরও কয়েকদিন চলবে বলেই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। চলতি বর্ষা মৌসুমে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের পাশাপাশি একাধিক তাপপ্রবাহের আশঙ্কার কথাও জানিয়েছেন তারা। ফলে গরমের অস্বস্তি দীর্ঘস্থায়ী হতে পারে বলেই মনে করছে। সারা দেশেই তীব্র গরম, নাজেহাল সাধারণ মানুষের জীবন। নাবিশ্বাস উঠছে খেটে খাওয়া মানুষের। খুলনা, রংপুর, ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন বিভাগের উপর দিয়ে বর্তমানে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এই রোদ গরমে যা কষ্ট, পেটের দায়, বাল বাচ্চা আমাদের মুখ পান্তেই গেছে ভাই। প্রচন্ড গরম, ভাড়া ভুজু কিছু নেই, রোদ দিয়ে দাঁড়ানো যাচ্ছে না। খেটে খাওয়া মানুষ রিক্সা ভ্যান অটো চালায়, তারা খুব কষ্ট পাচ্ছে। গতকালকে আর আজকে প্রচন্ড গরম। তবে আপাতত এই গরম থেকে মিলছে না মুক্তি। গরমের তীব্রতা থাকবে আরও কিছুদিন। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 4 বা 5 জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে তীব্র গরম। এরপর কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও মৌসুম জুড়ে আরও কয়েক দফা তাপপ্রবাহের শঙ্কা। 4টা বিভাগের সবগুলো জেলা এবং ঢাকা সহ আরও 8টা জেলার উপর দিয়ে আমাদের মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী 2 থেকে 3 দিন মিনিমাম সেটা অব্যাহত থাকতে পারে। 4 তারিখ বা তার পরবর্তী সময়ে সারা দেশে একটা বৃষ্টির সম্ভাবনা আছে আমাদের মৌসুমী বায়ুর কারণে। তখন হয়তো তাপপ্রবাহ অনেকটা কমে আসতে পারে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস বলছে জুন মাসে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরেও বৃষ্টির পরিমাণ কম থাকার আভাস। এতে স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে তাপমাত্রা।
জুন মাসের স্বাভাবিকের তুলনায় কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে। আর যদি আমরা 3 মাসের পূর্বাভাস উল্লেখ করে থাকি, জুন, জুলাই, আগস্ট, আগামী 3 মাসই মোটামুটি আমাদের বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কিছুটা কম থাকতে পারে। যদিও গত এপ্রিল ও মে মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে, তবে বর্ষার মূল সময় জুড়ে কম বৃষ্টির আভাস দিচ্ছে আবহাওয়া অফিস। আর তাই সামনের কয়েক মাস তীব্র গরমে জনজীবনে বাড়তে পারে অস্বস্তি। আইমন সাজিদ, স্টার নিউজ, ঢাকা। এই ছিল স্টার নিউজ প্রাইমে। দেখতে থাকুন, চোখ রাখুন স্টার নিউজের পর্দায়।